বুঝতেই পারছেন একটা মানুষের উত্তেজনা আছে, কি করে এই সরকার, কি করে। কাল শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করেছে, আপনারা দেখেছেন। তারপরেই কিন্তু দেখা যাচ্ছে ওএমআর প্রকাশ হয়ে গেছে। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস সাহেব, আমি কথা বলবো। কারণ কেন, এই যে একটা আশার আলো আমরা দেখছিলাম, একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে এগোচ্ছিলাম, নতুন মুখ্যমন্ত্রী কাল শপথ নিয়েছে, সরকার বিজেপি সরকার হয়েছে, আজকেই ওএমআর প্রকাশ করেছে। কারণ সবাই সবার রেজাল্টটা দেখতে পাবে, যে ওএমআর এর জন্য এত দিন ধরে আন্দোলন চলছিল। আমার সঙ্গে রয়েছেন ফিরদৌস দা, নতুন সরকার, তারপরে ওএমআর প্রকাশ, কি বলবেন? দেখুন, মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি সাব্বার রশদির বেঞ্চ 2024 সালে ওএমআর পাবলিশ করতে বলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই ওএমআর গুলো সিবিআই তাদের কাছে হ্যান্ডেড ওভার করে দিয়েছে। তাদের প্রকাশ করতে লজ্জা পাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না কারণটা কি। তারপরে সেই মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট গেল। সুপ্রিম কোর্ট একই নির্দেশ রেখে দিল, হ্যাঁ ওএমআর প্রকাশ করতে হবে, যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা টাকা ফেরত দেবে। সেই সমস্ত নির্দেশ ইনট্যাক্ট রেখে দিল, কিছুটা মডিফাই করে দিল এবং সেই নির্দেশই রেখে দিল। তারপরে যেহেতু ওএমআর শিট প্রকাশ করছিল না, শেতাবুদ্দিন আগামীকাল মামলা রয়েছে, সেই কন্টেম্প ফাইল করলাম। তারপরেও তারা ওই ওএমআর প্রকাশ করতে গড়িমসি করছিল। গত 8ই মে এসএসসির পক্ষ থেকে নোটিফিকেশন দিয়ে তারা বলেছেন যে ওএমআর তারা নবম দশম এবং একাদশ দ্বাদশের প্রকাশ করবে এবং সেটা দেখতেও পাচ্ছে, যে তার নিজের ওএমআর শিটটি দেখতে পাচ্ছে। আশা করব যে সকলে যাতে দেখতে পায় সেই ব্যবস্থা যেন এসএসসি করে। এটা একটা টেকনিক্যাল বিষয়, আশা করি সেটা পাবে। কিন্তু আমার একটা জিনিস, দীর্ঘদিন এই সরকারকে বলে বলে আপনারা মামলা করে করে আপনারা বলে বলে ফেড আপ, তারপর এই নতুন সরকারের পরেও হলো ফিরদৌস দা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। দেখুন, আমি একটা কথা বলতে চাইছিলাম না, যে চাই না, যে অনিচ্ছুক, আদালতের পর মানে একটা নির্দেশের পরে সেটাকে চ্যালেঞ্জ করে প্রথমে সিঙ্গেল বেঞ্চে হারছেন, ডিভিশন বেঞ্চে যাচ্ছেন, ডিভিশন বেঞ্চে হারছেন, সুপ্রিম কোর্টে যাচ্ছেন। বিষয়টা প্রলং হচ্ছে, কিন্তু রায় তো একই থাকছে। যেমন ধরুন সিবিআই তদন্তের নির্দেশ, সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছেন, ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছেন। নির্দেশ তো এক থেকে গেছে। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বলুন, বিচারপতি বিশ্বজিৎ বাসুর নির্দেশ বলুন, প্রতিটি নির্দেশ না কিন্তু ইনট্যাক্ট থেকে গেছে। তো আলটিমেট দেখুন, ডিএ মামলায় 7বার সরকার হেরেছে, ডিএ তবুও অ্যাজ পার আদালতের নির্দেশ এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণটা পায়নি। ফলে এখনো পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীরা ডিপ্রাইভ। আশা করব যে নতুন সরকার তারা সরকারি কর্মচারীদের 7বার জয়ের পরে যে নির্দেশ, সেই নির্দেশ লাগু করবেন। নাম্বার 1। নাম্বার 2, এসএসসির ক্ষেত্রে যে নির্দেশ, সেই নির্দেশ সমস্ত গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ দ্বাদশ 4টে নিয়োগ প্রক্রিয়ায় ওএমআর শিট প্রকাশ করবেন। শুধু তাই না, আমার নতুন সরকারের কাছে প্রত্যাশা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে 15 বছরে যত নিয়োগ হয়েছে সমস্ত নিয়োগ নিয়ে জুডিশিয়াল কমিশন, ইনকোয়ারি কমিশন করুন এবং সেই এনকোয়ারি কমিশনে আপনি প্রাক্তন বিচারপতিদের রাখুন। অনেক প্রাক্তন বিচারপতি রয়েছে যারা এই বিষয়গুলোকে ডিল করেছেন। যেমন ডিএ মামলায় জাস্টিস দেবাশিস করগুপ্ত, তিনি ডিল করেছেন। যেমন ধরুন এই এসএসসি বা প্রাইমারি মামলার ক্ষেত্রে জাস্টিস বিশ্বজিৎ বাসু ডিল করেছেন, অন্য বিচারপতিরাও ডিল করেছেন, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিল করেছেন, জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি ডিল করেছেন, ডিএ মামলায় জাস্টিস আর কে বাগ ডিল করেছেন। মানে আমি বলতে চাইছি যে যে সমস্ত বিচারকরা যারা এই সমস্ত বিষয় নিয়ে ডিল করেছেন, তাদেরকে যদি বা তাদেরকে বা সরকার যাকে ফিট মনে করবে, যে সমস্ত বিচারপতিদের, তাদেরকে দিয়ে জুডিশিয়াল কমিশন তৈরি করে সমস্ত নিয়োগে, কারণ আমি মনে করি, বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সমস্ত নিয়োগে দুর্নীতি হয়েছে এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করেছে। আপনার মনে থাকবে রাজীব বন্দ্যোপাধ্যায় যখন তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গেল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল তার ওই বনসহায়ক নিয়োগে দুর্নীতি রয়েছে। পরবর্তীতে সে দলে আসার ক্ষেত্রে যে চলে এলো, আবার ফেরত চলে এলো তৃণমূল কংগ্রেসে, তখন সমস্তটাই ভুলে গেলেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সমস্ত নিয়োগেই দুর্নীতি হয়েছে। এবার এই নিয়োগ দুর্নীতি, এটা সম্পূর্ণটা আনাত করতে হবে। আনাত করে যারা যোগ্য তাদের চাকরি দিতে হবে এবং এই যেহেতু 15 বছর ধরে ছেলেমেয়েরা ডিপ্রাইভ, তাই এই 15 বছর অন্তত পক্ষে বয়সের ছাড়, 10 থেকে 15 বছর বয়সের ছাড়। একদম ফিরদৌস দা, নতুন সরকার এলো, বলছে কুণাল ঘোষকে ক্ষমা করে দেবেন। দেখুন, আমি আমার ক্ষমা করা বা না করার বিষয় নেই, কিন্তু তারা প্রত্যেকেই যারা এর আগের সরকারে বুলডোজার চালিয়েছেন, আমি বলবো বহু মানুষের উপর অত্যাচার করেছেন, বিভিন্নভাবে অত্যাচার করেছেন, কেস দিয়েছে অনেকবার, মিথ্যা মামলা থেকে শুরু করে ইনস্টিগেট করেছেন। হ্যাঁ একদমই, মানে দেখুন আমি মামলা করেছি, যেহেতু এই ধরনের মামলাগুলো করেছি, সমস্ত রকম অত্যাচার করেছেন, সমস্ত রকম, যত রকম ভাবে সম্ভব সমস্ত রকম করেছেন। আমি আর ক্যামেরার সামনে সেসব বলে তাদের গৌরবান্বিত করবো না, কিন্তু তারা না না, সে দেখুন ভুলে যাওয়ার বিষয় নেই, তাদেরকে মনে করা রাখার মতো। আমি মনে করি তৃণমূল কংগ্রেস, আপনাকে আপনার চ্যানেলে আমি ইন্টারভিউ দিয়ে বলেছিলাম
যে তৃণমূল কংগ্রেস বিকেল 4টের পরে 4th মে 4টের পরে তৃণমূল কংগ্রেস থাকবে না। আপনি আর যে করে তৃণমূল কংগ্রেসের তো এতগুলো এমএলএ জিতেছে, আপনি যারা জেতা এমএলএ এলাকায় গিয়ে খোঁজ নিন, জেতা এমএলএ বাড়িতে নেই। হারা এমএলএ তো নেই, ছেড়ে দিন, হেরে গেছে যেসব এলাকায় ছেড়ে দিন, জেতা এমএলএ বাড়িতে নেই। কেন? কলকাতায় এসে বা রাজ্যের বাইরে চলে গেছে। বলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, কিন্তু সিকিউরিটি গুলো উঠে গেছে। দেখুন, আমি মনে করি একজন মানুষ, প্রতিটি মানুষের নিরাপত্তা থাকা উচিত। সরকার এমন ভাবে চলবে যাতে কারোর অ্যাডিশনাল সিকিউরিটি প্রয়োজন না হয়। ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, প্রতিটি মানুষ নিরাপত্তা পাবে। শুধুমাত্র ওই যিনি ধরুন পদে রয়েছেন, যিনি সাংবিধানিক পদে রয়েছেন বা যিনি নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি নিরাপত্তা পাবেন, আর সাধারণ জনগণ নিরাপত্তা পাবে না, এরকম পরিবেশ যেন না থাকে। সরকার এমন পরিবেশ কায়েম করতে সমর্থ হবে যেখানে প্রতিটি মানুষ মনে করবেন যে তারা নিরাপদ, তাদের জন্য আলাদা কোনো নিরাপত্তার প্রয়োজন হবে না। যদি নিরাপত্তার প্রয়োজন হয়, নিরাপত্তা কর্মীর প্রয়োজন হয়, তাহলে বুঝতে হবে সরকার সঠিকভাবে চলছে না। এবং সেক্ষেত্রে এই আপনি দেখেছেন আমার দেশে, দেখুন আমি বলতে বাধ্য হচ্ছি, যদিও বলতে চাই না, দেখুন আমাদের দেশে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া ছিল দুজন প্রধানমন্ত্রী আমাদের দেশে, সর্বোচ্চ নিরাপত্তা থাকা সত্ত্বেও কিন্তু তাদের হত্যা হয়েছিল। দেখুন, নিরাপত্তার বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে নিরাপদ পরিবেশ তৈরি করা। সেই নিরাপদ পরিবেশ তৃণমূল কংগ্রেসের আমলে ছিল না। বিরোধী দল করতেন, বিরোধী কর্মী ছিলেন, ইভেন সরকারের যে অপকর্ম, সেই অপকর্ম নিয়ে আদালতে মামলা করছেন, অপকর্ম সেটা আনাত করছেন, তাদের উপরেও যেভাবে এই তৃণমূল কংগ্রেস অত্যাচার চালিয়েছে, যেভাবে তাদেরকে সাপ্রেস করার চেষ্টা করেছেন, মানুষ তার জবাব দিয়েছেন। ঠিক। ফিরদৌসদা, আর একটা বিষয় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বাম অতি বামদের আমার কোনো ইগো নেই, তাদেরকে চাইছেন, বলছি কি করবেন আপনারা? মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আপনি যদি দেখেন, শালকু সোরেন থেকে শুরু করে প্রদীপ্তা, কমল গায়েন, সুদীপ্ত, মইদুল, আনিস খান, একটার পর একটা খুন লেগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য গত 15 বছরে শিক্ষিত বেকার মেধাবী ছেলেমেয়েরা চাকরি পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রতি বছর এসএসসি টেট হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কোনো আমলে যে পরিমাণ চুরি হয়নি, তার থেকে অনেক অনেক বেশি চুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 15 বছরের আমলে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো সেক্টর নয় যেখানে তার সরকারের যারা বিভিন্ন পদে ছিলেন তারা চুরি করেনি। ফলে যারা এই পরিমাণ চুরি করেছে, যাদের হাতে শালকু সোরেন, প্রদীপ্তা, কমল গায়েন, সুদীপ্ত, মইদুল থেকে শুরু করে আনিস খানদের খুন লেগে আছে, তাদের সাথে আর যাই হোক একসাথে পথ চলা যায় না।